আলটিমেটলি আমরা প্রবেশ করে গেছি বিহারে। ঝাড়খণ্ড থেকে আমরা বিহার প্রবেশ করে গেছি। আমাদের হলো 435 কিলোমিটার। বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে, বাইক আর অটোয়। রে বাবা, बाइक और टोटो हो जाएगा 300 350। हाँ 300 किलोमीटर और भी है। कटिहार के बाद जोगमनी नेपाल। हाँ कटिहार होते हुए তো 10টার পরে যদি আমরা বীরগঞ্জে ঢুকি তো নেপালে ঢোকার পারমিটের অফিস ততক্ষণ খোলা থাকবে কিনা বা খোলা থাকলেও পারমিট ইস্যু করবে কিনা সেটা একটা ব্যাপার। 2 নম্বর আমাদের কারেন্সি ভাঙাতে হবে। 3 নম্বর হলো আমাদের ওই তুলতে হবে, সিম তুলতে হবে। 4 নম্বর হলো বীরগঞ্জে ঢুকে আমাদের হোটেল খুঁজতে হবে। তো এই 10টার পর ঢোকার পর এই এতগুলো কাজ করতে করতে আমাদের মিনিমাম 11টা 12টা বেজে যাবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার। তো আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে ট্রিপের জন্য বেরোচ্ছি একটা বড় ট্রিপ, এবং শুধু বড় ট্রিপ নয়, আমার একটা ড্রিম ট্রিপ, সেটা হচ্ছে মুক্তিনাথ, অর্থাৎ নেপালের মুক্তিনাথ। আমি কলকাতা থেকে শুরু করে, অর্থাৎ কলকাতার পাশেই যে ব্যান্ডেল আছে, ব্যান্ডেল থেকে শুরু করে আমি মুক্তিনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব একটু পরেই। অর্থাৎ এইটা আমার হতে চলেছে ইন্টারন্যাশনাল ট্রিপ, কারণ যেহেতু নেপাল একটা বিদেশ তাই আমার কাছে এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ, এবং এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ হতে চলেছে বাইক। শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার ট্রিপটা একদম ঠিকঠাক থাকে এবং পুরো রাস্তাটা আমি যেন সেফলি এবং সিকিউরলি পুরো ট্রাভেল করতে পারি এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি। তো চলুন, আর দেরি নয়, এবার বেরোই। রাত্রি 10টা বেজে গেছে। জাস্ট বাইক স্টার্ট দেবো, রাস্তায় বেরিয়ে যাব এবং আপনাদের সাথে কথা বলতে শুরু করে দেবো। আরও একবার আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চারে স্বাগতম জানাই। একটু আগেই আপনাদের সাথে কথা বলে বেরোলাম বাড়ি থেকে। তো বেরোতে বেজে গেছে 10:45। বলেছিলাম 10টা নাগাদ বেরোবো, কিন্তু বিভিন্ন কারণে বেরোনোর আগে যারা রাইড করেন তারা জানেন ঠিক বেরোনোর আগের মুহূর্তে যত সব ভুলে যাওয়া, যত সব কাজকর্ম এ সমস্ত মনে পড়ে। ওই সব করতে করতে বেজে গেল 10:30। তারপর একদম ফাইনাল বেরোলাম 10:45। আর যেহেতু রাত্রেবেলা, আজকে রাত্রেবেলা আমরা বাইক চালাবো, রাত্রে খুব একটা বেশি ভিজিবিলিটি আসে না, যে কারণে ভালো চারপাশের পরিবেশ দেখা যায় না, তাই সুতরাং দেখতে দেখতে আপনারা বোর হবেন। তাই খুব বেশি রাস্তার ভিডিও রাত্রেবেলা আর করবো না। টুকটাক যে সমস্ত জায়গাগুলো দেখানোর প্রয়োজন বা ইম্পর্টেন্স আছে সেই জায়গাগুলোই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, কি করছি দেখাবো। না নয়তো আমরা একদম ভোরের আলো ফোটার সাথে সাথে, সূর্য ওঠার সাথে সাথে আপনাদের সাথে মিলিত হব। আমরা বর্তমানে পৌঁছে গেলাম হচ্ছে ল্যাংচা স্বর্গরাজ্য, সেটা হচ্ছে আমাদের শক্তিগড়। কলকাতা থেকে এই বর্ধমানের রাস্তায় এসছেন আর শক্তিগড়ে একবার দাঁড়াননি এরকম লোক কিন্তু খুব কম আছে। আর সেই কম লোকের মধ্যে আমরা হচ্ছি অন্যতম, তার কারণ আমরাও দাঁড়াচ্ছি না। আমরাও সোজা বেরিয়ে যাব এখন বর্ধমানের দিকে। বর্ধমানে আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা পরে বলছি আমি। আর শক্তিগড়ে দাঁড়িয়ে লাভও নেই, প্রচুর ল্যাংচা খেয়েছি, যতবারই আসি কখনো না কখনো এখানে দাঁড়াই, খাই, রেস্ট নিই। কিন্তু আজকে রাত্রেবেলা এখন মোটামুটি 12:30 তো বেজে গেছেই। এই 12:30টার সময় ল্যাংচা খাওয়ার আর কোনো ইচ্ছা নেই, সেই কারণে আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক বাকি কি থাকে আমাদের রাস্তায়, সে সব নিয়ে হাজির থাকবো আপনাদের সাথে। এখন বাজে হচ্ছে 4:05 মিনিট, ভোরবেলা 4:05। আর এই মুহূর্তে 4:05 নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে চিরকুন্ডা। এখান থেকে হচ্ছে আর মাত্র 2 কিলোমিটার। আর চিরকুন্ডা হচ্ছে এই কারণেই নামি জায়গা, চিরকুন্ডা হচ্ছে বাংলা এবং হচ্ছে ঝাড়খণ্ড, তার হচ্ছে বর্ডার। ওখানে বরাকর নদী আছে, বরাকর নদীর ওপর ব্রিজ আছে। সেই চিরকুন্ডা থেকে আমরা মাত্র 2 কিলোমিটার দূরে আছি। ভোরবেলা 4:05 সময়।
আর এই আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এসে একটা ধাবা, রোড সাইড, হাই রোডের ধারে। আমরা চলে এসেছি হচ্ছে 202 কিলোমিটার, বাড়ি থেকে বেরিয়ে 202 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখন হচ্ছে এই ধাবাটাই হচ্ছে ফুল রেস্ট, তার কারণ হচ্ছে এরপরে ঝাড়খণ্ডের বর্ডার পড়ে যাচ্ছে, ওখানে একটা জঙ্গল আছে, এই রাত্রেবেলা পার হব না, একটু আলো ফুটে গেলে তারপরে আমরা পার হব। এতটা রাস্তা 200 কিলোমিটার চালানো হয়ে গেছে, প্রচণ্ড গরম, হিউমিডিটি, আমাদের দরকার একটু রেস্ট। শরীরে রেস্ট না হলে চালাতে পারবো না, কারণ তার কারণ হচ্ছে কালকে সারাদিন গাড়ি চালানো আছে, কালকে মিনস আজকেই সারাদিন গাড়ি চালানো আছে, অনেক দূর যেতে হবে, তাই শরীরকে রেস্ট দিতে হবে, দীর্ঘ পথ। এ ভেরি ভেরি গুড মর্নিং। একটা রাত পুরো রাস্তায় কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন টাইম হয়েছে ভোর 5:40। আর এই যে সামনে একটা ব্যারিকেড দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডটাই হচ্ছে ঝাড়খণ্ড বাংলা বর্ডার, তার ব্যবধান তৈরি হয়ে গেল। আমরা আস্তে আস্তে এবার ঢুকে যাব ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজটাই হচ্ছে কিন্তু বাংলা এবং ঝাড়খণ্ডকে দুভাগে ভাগ করেছে, আবার দুভাগে জয়েনও করেছে। এইটা হচ্ছে চিরকুন্ডা, জায়গাটার নাম চিরকুন্ডা। আর যে নদীটা আছে এই নদীটা হচ্ছে বরাকর নদী। বরাকর নদী ক্রস করলেই আমরা পৌঁছে যাব হচ্ছে ঝাড়খণ্ডে। আমরা ঝাড়খণ্ডে ঢুকতে চলেছি। সকালবেলা দুর্দান্ত একটা ওয়েদার, সেই ওয়েদারের মধ্য দিয়ে বরাকর নদীকে সাক্ষী রেখে আমরা ঢুকে গেলাম হচ্ছে ঝাড়খণ্ডে। আমরা এই মুহূর্তে ক্রস করছি হচ্ছে গিরিডি, অর্থাৎ ঝাড়খণ্ডের যে গিরিডি, সেই গিরিডি জায়গাটা আমরা ক্রস করছি। এটা হচ্ছে গিরিডির মার্কেট। আর সেই যে গোবিন্দপুর থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম, তারপরে দুর্দান্ত একটা রাস্তা পেয়েছি। মোটামুটি আমরা ওখান থেকে 60-70 কিলোমিটার চলে এসেছি। আমি ভিডিও করেছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে রাতের যে সেটিংস, মানে রাত্রে ভিডিও করার যে সেটিংস সেটা হয়েছিল, সেটা চেঞ্জ করতে ভুলে গেছি, যার ফলে সমস্ত ভিডিওগুলো এসছে পুরো একদম হোয়াইট চলে এসছে, হোয়াইট আউট হয়ে গেছে। সেটা এখন এই গিরিডিতে এসে দাঁড়ানোর পর দেখে বুঝতে পারলাম যে সব পুরো একদম সাদা ঝলসে গেছে ভিডিওগুলো, সেটিংসটা চেঞ্জ করা হয়নি বলে। যাই হোক, এখন সেটিংসটা চেঞ্জ করে নিয়েছি, এখন আশা করছি ঠিকঠাক ভিডিওটা এবার হবে। তো গিরিডি পাস ক্রস করছি আমরা ইতিমধ্যে চলে এসেছি 286 কিলোমিটার। আর এখন বাজতে চলেছে সকাল 7:30। এই ঝাড়খণ্ডের ভেতর দিয়ে যে মুজাফফরপুর যায়, এই রাস্তাটা কিন্তু একদম মানে লোকাল রাস্তার মতোই। আমি এর আগে যতগুলো ভিডিও দেখেছি প্রত্যেকেরই সেম কন্ডিশান, যে এরকম লোকাল রোডের ওপর দিয়ে যাচ্ছে। কিন্তু মুজাফফরপুর যেতে গেলে মোস্ট প্রবাবলি তো হাই রোড থাকা উচিত। আমি 4 হুইলারেরই রোড ডিরেকশান দিয়েছি, তা সত্ত্বেও এরকম রাস্তা দিয়ে যাচ্ছে। এবং দেখছি লরি, 4 চাকা, অনেক গাড়ি কিন্তু এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, জানি না কেন এরকমভাবে যাচ্ছে। তো এই রকম রাস্তা ভালো লাগে, বেশ কান্ট্রি সাইড দিয়ে যেতে যেতে ভালো লাগে। নানা দেখা যায়, দৃশ্য দেখা যায় দুদিকের, যেটা হচ্ছে হাই রোডের ক্ষেত্রে দেখা যায় না। খুব মোনোটোনাস হচ্ছে জার্নি হয় হাই রোডের ওপর দিয়ে গেলে, তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু জার্নিটা খুব মোনোটোনাস হয়। কিন্তু একটা অসুবিধা যেখানে হয় এই জায়গায় বা এই রাস্তাগুলোতে, সেটা হচ্ছে গিয়ে টাইম, অনেক বেশি টাইম লাগে। তার কারণ হচ্ছে গাড়ি জোরে চালানো যায় না, খুব প্রবলেম। কারণ প্রচুর তো ট্রাফিক থাকে এখানে, লোকাল লোক যাতায়াত করছে, সাইকেল, মোটর সাইকেল, তার ওপর তো ছাগল, কুকুর, গরু তো আছেই। সুতরাং একটা নর্মাল স্পিডে যেতে হয় এবং খুব সতর্কতার সাথে। এই হচ্ছে প্রবলেম। এখনও ম্যাপ মুজাফফরপুরের যে ডিস্টেন্স দেখাচ্ছে সেটা হচ্ছে 269 কিলোমিটার, অনেক দূর। ওই বারবার বলছি বেগুসরাই, লক্ষ্মীসরাই, এই জায়গাগুলো দিয়ে ওই মুজাফফরপুর গিয়ে আমরা উঠব। এইবার আমরা গাড়ির খিদে মেটাবো। আমাদেরও খিদে পেয়েছে, কিন্তু তার আগে গাড়ির খিদে মেটানোটা খুব জরুরি। তার কারণ হচ্ছে একটাই, ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম। আমরা ঠিকই করে রেখেছিলাম ঝাড়খণ্ডে এসে পুরো ফুল ট্যাঙ্কি করে নেব, যেহেতু বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম। কিছুটা হলেও এখানে সাশ্রয় হবে, 50 টাকা হোক 60 টাকা হোক। এখানে পেট্রোলের দাম কত? 100।
ঝাড়খণ্ডের রাস্তা আর শেষ হয় না, চলছে তো চলছেই। ঠিক এই রাস্তা এইভাবেই চলছে রাস্তা পুরো একেবারে। দুপাশে হচ্ছে সেই মরুভূমির মতো দিগন্ত বিস্তৃত রুক্ষ সূক্ষ্ম একদম ভূমি, তার মধ্যে খণ্ড খণ্ড গাছ, আর মাঝখানে এরকম সরু রাস্তা। আর খাবার দোকান একেবারেই নেই, সেই ছোট ছোট ধাবা কয়েকটা, তাও সেখানে টয়লেট নেই। ভয়ঙ্কর রাস্তা। তো আমাদের এখনো খাওয়া হয়নি, এখন প্রায় 9টা বাজে। আমরা চলে এলাম 353 কিলোমিটার। এখন আমাদের দরকার হচ্ছে একটা ঠিকঠাক পেট্রোল পাম্প যেখানে টয়লেট থাকবে, আর একটা হচ্ছে ঠিকঠাক হোটেল বা ধাবা, হোটেল না ধাবা, যেখানে আমরা বসে একটু টিফিন করতে পারবো। যদিও আমাদের কাছে প্রচুর খাবার আছে, নিজেদের আনা ড্রাই ফ্রুট, সেসবও খেতে পারবো। খালি একটা পেট্রোল পাম্প চাই ঠিকঠাক, যেখানে টয়লেট করে ফ্রেশ হতে পারবো। ওয়াও ওয়াও ওয়াও, এটা একটা পুরো পাহাড়ি এলাকা ঝাড়খণ্ডের। এটা একটা হচ্ছে পুরো পাহাড়ি এলাকা, পুরো বাঁক বেয়ে পাহাড়ের মতো উঠছে আর নামছে। রোডটা দেখুন খালি, এটা একটা পাহাড় ঠিক না, মালভূমি টাইপের কোনো এরিয়া হবে, সেটাকেই পাহাড়ের মতো দেখতে লাগছে, কিন্তু দৃশ্য অতি মনোরম। এটা যদি কেউ বর্ষাকালে আসে তো মারাত্মক দেখতে লাগবে, তার কারণ হচ্ছে এই গাছগুলো পুরো সবুজ হয়ে থাকবে। আর কেউ যদি শীতকালে আসে, শীতকালেও কিন্তু মারাত্মক দেখতে লাগবে, আর তার কারণ তখন এই গরমের ভাবটা থাকবে না। পেট্রোল পাম্পেই দাঁড়িয়ে হালকা ফুলকা টিফিন একটু করে নিলাম। ওই টিফিন বলতে দেখালাম, মুড়ি খেলাম, প্যাকেটে করা ছিল মুড়ি, তারপরে কেক, ছোলা বাদাম, একটু নুন চিনির জল করে খেলাম, তারপরে মিষ্টি পাউরুটি, এই সমস্ত দিয়ে চালিয়ে নিলাম। দিয়ে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি। আমার সামনে যে জায়গা পড়বে এখনও, সেটা হচ্ছে লক্ষ্মীসরাই, বেগুসরাই, এই সমস্ত জায়গাগুলো। ওগুলো পেরিয়ে আমি পৌঁছে যাব হচ্ছে মুজাফফরপুর, যেখানকার লিচু হচ্ছে বিখ্যাত। সেই মুজাফফরপুর, এখন লিচুর সময় কিনা জানি না, তবে মুজাফফরপুর আমাদের যেতে হবে, কারণ তার ওপর দিয়ে আমরা যাব হচ্ছে মতিহারি বলে জায়গাটা, এবং সেই মতিহারি পেরিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে রক্সোল। আবার সেই রক্সোল পেরিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে বীরগঞ্জ, অর্থাৎ নেপাল। এই মোটামুটি রুট চার্ট। দেখা যাক রুট চার্ট আমরা কতটা কি মেনটেন করি, আর প্ল্যান মাফিক আজকে চলতে পারি কি না। তার কারণ আজকের আবহাওয়া একেবারে প্রতিকূলে গরমের জন্য। কতটা শরীর পারমিট করে, এটা একটা বিগ কোয়েশ্চেন আমাদের কাছে। লক্ষ্মীসরাই থেকে আমরা ধরে নিয়েছি হচ্ছে বাইপাস, আমরা মেন রাস্তা পেয়ে গেছিলাম। তো বাইপাস ধরে আমরা বেগুসরাই হয়ে যাব হচ্ছে মুজাফফরপুর। আর ঠিক লক্ষ্মীসরাইয়ের বাইপাসের পর এই বাইপাসের ওপরেই একটা ব্রিজ আছে, এ পুরো উঠেই গেছে হাই। ঠিক এই ব্রিজটা আমি দেখেছিলাম এতে, ইউটিউবের ভিডিও রেখেছিলাম এর আগে, যারা নেপাল গেছে তারা এই রাস্তা দিয়েই গেছে। তারা বলতো যে ভিডিওতে বোঝা যাবে না যে কতটা হাই এই ব্রিজটা বা ফ্লাইওভারটা। আর সত্যি করে ভিডিওতে বুঝতে পারতাম না, এখন নিজে চালিয়ে উঠছি এই ফ্লাইওভারটায়, মারাত্মক হাই, একদম নিচ থেকে খাড়া ওপরে উঠে গেছে, আবার এদিকে একটু নেবে, আবার ওদিকে নেমে গেছে সোজা। ब्रिज का नाम क्या है? सिमरिया राजेंद्रपुर, डॉक्टर राजेंद्र प्रसाद राजेंद्रपुर सेतु। राजेंद्र से प्यारे नदी क्या नाम है इसका? गंगा नदी। गंगा? सिमरिया गंगा नदी। अच्छा अच्छा, गंगा रिवर यही है। यही है। यही है। ये कहाँ गए इधर, और इधर कहाँ गए? इधर ये हरिद्वार से चल के ये बंगाल गए। ये इधर हरिद्वार, हरिद्वार से चल के ये बंगाल। मैं तो बंगाल से आ रहा हूँ, कोलकाता से। वही वही कोलकाता में जाके एंड हुई है। नेपाल जा रहा हूँ, नेपाल। राइट में एक बार कैमरा है। हाँ, आपका वीडियो हो रहा है। कौन सा चैनल पर? एक्सट्रीम प्लेनेट एडवेंचर, एक्स ये वाला। चैनल
ये वाला प्लैनेट एडवेंचर गुवाहाटी जाएगा सर क्या? नहीं नेपाल और नेपाल हाँ जाऊंगा वो दार्जिलिंग है। बीरगंज होकर हाँ वहाँ से हो जाएगा 300 350 हाँ 300 किलोमीटर और भी है हाँ कटिहार के बाद जोगबनी हाँ नेपाल हाँ গঙ্গা নদীর ওপর গঙ্গা হরিদ্বার থেকে যে গঙ্গা বয়ে এসছে সেই গঙ্গা নদীর ওপর রাজেন্দ্র সেতু, যেটা নাকি এখানে সিমারিয়া সেতু নামে বিশেষ পরিচিত। দারুণ দেখতে একটা বেশ দারুণ। ওদিকে আছে দেখুন বালি ব্রিজ, এখন থেকে দেখা যাবে না, বালি ব্রিজের আদলে তৈরি হয়েছে ব্রিজটা। আর এখানটা ওপরটা কি সুন্দর। আর ওদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওটা মোস্ট প্রবাবলি রেলের ব্রিজ তৈরি হচ্ছে, ওখানটায় রেল লাইন চলবে। এতক্ষণ পরে এত রোদে চলার পর থেকে একটা বেশ সুন্দর ব্রিজ দেখতে পেলাম, আর দর্শনীয় জিনিস দেখতে পেলাম সেই অর্থে বলতে গেলে। পরিস্থিতি মারাত্মক কঠিন মানে এই যে বাইরেটা দেখুন পুরো ঝলসাচ্ছে এরকম অবস্থা। কত ডিগ্রি সেন্টিগ্রেড জানি না, 42-45 তো হবে, রিয়েল ফিল তো মোটামুটি 45 হবেই। যে অবস্থা পুরো লু বইছে। তো আমরা বেগুসরাই পৌঁছে গেছি, প্রায় বেগুসরাই। এখান থেকে মুজাফফরপুর আর হচ্ছে আর 80 থেকে 82 কিলোমিটার মতো। তার আগে আর যেতে পারলাম না। এই এখন বাজে হচ্ছে এই যে 2:44, 2:45 ধরতে পারি। আমরা 508 থেকে 10 কিলোমিটার মতো চলে এলাম। এখন ফুল রেস্ট। এই দুপুরবেলার 2:30 বেজে গেছে, আর চলা যাচ্ছে না, একদম রাস্তায় চলা যাচ্ছে না। আপাতত ফুল রেস্ট। আমাদের আর 200 কিলোমিটার মতো হয়তো বাকি আছে। সন্ধে হয়ে যাক, ধীরে ধীরে আমরা যাব। এখন এখানে রেস্ট নেব, খাবো ভালো করে খাবো, পেট ভরে, হয় ভাত নয় রুটি, যাই খাই না কেন একেবারে পেট ভরে খাবো, দিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাব। রাস্তা মোটামুটি ভালোর ওপর, সিঙ্গেল লেন বেশিরভাগটাই। প্রায় আমরা মাইথন ক্রস করার পর ওখানটা 250 কিলোমিটার মতো পুরো সিঙ্গেল লেন পেয়েছে। যদিও রাস্তা ভালো, কিন্তু পুরো লোকাল রোডের ওপর দিয়ে, এটা হলো সবথেকে বড় অসুবিধা। মানে জনবসতি এদিক ওদিক, গাড়ি জোরে চালানো যাচ্ছে না। 60-70 মানে বিশাল স্পিড, তার থেকে জোরে চালাতে গেলে অসুবিধা হচ্ছে। তার মধ্যে নর্মাল ফাঁকা রাস্তাতেও জোরে চালালে এমন লু গায়ে লাগছে, পারা যাচ্ছে না। তাই আমরা ধীরে ধীরে মানে 60, 65, 70 এই স্পিডে চালাচ্ছিলাম, তাছাড়া উপায় নেই। তো আর কিছু বলার নেই, এখন রেস্ট নিতে হবে। কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তো আবার পরে দেখা হচ্ছে রাস্তায়, কখন দেখা হচ্ছে জানি না, তবে দেখা হবে। বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে, বাইক আর অটোয় রে বাবা, বাইক আর টোটো। ছি এতটা রাস্তায় এলাম, সারা রাস্তায় কোথাও কোনো প্রবলেম হয়নি। হয়তো একটা বাজে জিনিস দেখলাম এই শেষ বেলাটায়। তো যাই হোক, সেই যে দুপুরবেলা খেলাম, খেতে ওই জায়গা থেকে বেরোলাম 4:30। একটা ছোটোখাটো রেসি নিলাম, আর এত রোদ উঠে গেছিলো, পারা যাচ্ছিল না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো দুপুরে খাওয়ার পর। তো আলটিমেটলি তারপর থেকে বেরিয়ে আর ভ্লগ করিনি, তার কারণ অনেকটা রাস্তা বাকি ছিল। এই ভ্লগ করে সময় নষ্ট করার ব্যাপার ছিল না, যত তাড়াতাড়ি সম্ভব ততটা চালিয়ে বেরিয়ে আসতে চাইছিলাম। তো প্রথমে চিন্তা করছিলাম যে মুজাফফরপুর আদৌ আলো থাকতে থাকতে যেতে পারবো কি না, তার কারণ আমাদের শরীর মারাত্মক ক্লান্ত ছিল, তার মধ্যে রাস্তার এই হাল। তো দুপুরে খাওয়া দাওয়া রেস্টের পর একটু শরীরে এনার্জি এসছে, চাঙ্গা হয়েছে শরীর। এবার এখন ব্যাপারটা হলো এরপরে মতিহারি কখন পৌঁছাই, তার কারণ মতিহারি থেকে আরও যেতে হবে বীরগঞ্জ, আরও অনেকটা দূর। এটা হলো মুজাফফরপুর যে মেন সিটি, তার মেন সিটির মধ্যেই ফ্লাইওভার একদম বাজার এলাকায়। এবং মুজাফফরপুর থেকে বিভিন্ন রাস্তা ভাগ হয়ে যায়। আমাদের যেতে হবে হচ্ছে মতিহারির দিকে।
তো মতিহারি যেতে গেলে এই যে ব্রিজটা আপনারা মানে ফ্লাইওভারটা ক্রস করবেন, ফ্লাইওভারটা ক্রস করেই রাস্তাটা নেবে বাঁদিকে ঢুকে যায়, সেই বাঁদিকে যেতে হবে আপনাদের মতিহারি। তাহলেই আপনারা মতিহারি ক্রস করে রক্সোল এবং রক্সোল ক্রস করে বীরগঞ্জ যেতে পারবেন। অন্য রাস্তায় গেলে কিন্তু আপনারা অন্য রাস্তায় চলে যাবেন, তখন আর বীরগঞ্জের দিকে যাওয়া যাবে না। তো এই যে ফ্লাইওভারটা ক্রস করে এলাম, এই ফ্লাইওভারটাই ল্যান্ডমার্ক রেখে দিতে পারেন। ফ্লাইওভার শেষ, ফ্লাইওভার থেকে নেবে দেখুন সামনে একটা আইল্যান্ড টাইপের করা আছে, সেখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাব। তাহলেই ওখান থেকে একদম সোজা 80 কিলোমিটার হচ্ছে মতিহারি। তো এখন আমরা মুজফ্ফরপুর থেকে যাচ্ছি মতিহারির দিকে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্ল্যানের সামান্য কিছু পরিবর্তন করেছি আমরা। সেটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরা আজকে সরাসরি বীরগঞ্জে ঢুকে যাব এবং বীরগঞ্জে ঢুকেই বীরগঞ্জে হোটেল নিয়ে থাকবো, অর্থাৎ রক্সোল পার করে বীরগঞ্জে ঢুকে যাব নেপালে। কিন্তু আজকের আবহাওয়া প্রতিকূল থাকার জন্য এবং প্রচণ্ড কষ্টদায়ক থাকার জন্য, যেটা বাইক চালানোর পক্ষে একেবারে অনুপযোগী, সরকার থেকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে গরম নিয়ে, তাও সেই অবস্থায় আমরা বাইক চালিয়েছি সারাদিনই প্রায়। কিন্তু এতই টায়ার্ড এবং বাইক চালানোর গতি এতই কম ছিল এবং পুরোটা রাস্তা আমরা সেরকমভাবে কভার করতে পারিনি ঠিক সময়ে, যে কারণে মুজফ্ফরপুর থেকে যখন আমরা রওনা হলাম তখন সেটা বাজে হচ্ছে 6:30। তো আমাদের বীরগঞ্জ ঢুকতে ঢুকতে মিনিমাম 10টা বাজার কথা। তো 10টার পরে যদি আমরা বীরগঞ্জে ঢুকি তো নেপালে ঢোকার পারমিটের অফিস ততক্ষণ খোলা থাকবে কিনা, বা খোলা থাকলেও পারমিট ইস্যু করবে কিনা সেটা একটা ব্যাপার। 2 নম্বর আমাদের কারেন্সি ভাঙাতে হবে। 3 নম্বর হলো আমাদের ওই তুলতে হবে, সিম তুলতে হবে। 4 নম্বর হলো বীরগঞ্জে ঢুকে আমাদের হোটেল খুঁজতে হবে। তো এই 10টার পর ঢোকার পর এই এতগুলো কাজ করতে করতে আমাদের মিনিমাম 11টা-12টা বেজে যাবে। তারপরে আমরা হোটেলে ঢুকে সেখানে গিয়ে রেস্ট পাবো, অর্থাৎ আমাদের হোটেলে পুরো ফ্রেশ হয়ে শুতে শুতে 12টা থেকে 1টা, তার কমে তো নয়, তার বেশিও হতে পারে। আমরা বসে বসে ঠিক করলাম যে এই যে রাস্তাটা যাচ্ছে মতিহারি, আমরা মতিহারিতে গিয়ে কোনো একটা হোটেল নিয়ে আজকে স্টে করে যাব। মতিহারি 8টার মধ্যে আমরা ঢুকে যাব নিশ্চিত। মতিহারি থেকে আর হচ্ছে বীরগঞ্জ বা রক্সোল মোটামুটি 65 কিলোমিটারের মধ্যে। কালকে যদি সকালবেলা নর্মাল টাইমের 1 ঘন্টা আগে বেরোই তাহলে আমরা ওই রুটটা কভার করে ইজিলি বীরগঞ্জে ঢুকে পড়তে পারবো ঠিকঠাক পারমিটের সময়। এবং কালকে বীরগঞ্জে পারমিট করিয়ে সিম তুলে টাকা কনভার্ট করে নর্মাল টাইমেই আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবো। আর যদি আমাদের ডিসিশান এটা মতিহারি থাকে, মতিহারিতে স্টে করি, তাহলে আপনাদের কাছে জানতে চাইবো যে আমরা ডিসিশানটা এই পরিস্থিতিতে, এই লু বাওয়াকালীন এপ্রিল মাসে যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে সরকার থেকে, সেই অবস্থায় আমরা মোটামুটি তাও সারাদিনে প্রায় সারাদিনে রাত মিলিয়ে 670 কিলোমিটার মতো, 660 থেকে 70 কিলোমিটার মতো বাইকিং হয়ে যাবে। সেটা করে মতিহারিতে স্টে করছি একেবারে বীরগঞ্জ না গিয়ে। সেটা আমরা ডিসিশানটা ঠিক নিলাম কি ভুল নিলাম, সেটা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বা আপনাদের সাজেশান দিতে পারেন। সেই সাজেশান দেখে এর পরবর্তীকালে যারা এরকম মুক্তিনাথ রাইড বা নেপাল রাইড আসবে কলকাতা থেকে, তারা কিন্তু কিছু উপকৃত হতে পারে। গুড মর্নিং এবং গুড মর্নিং ফ্রম মতিহারি, বিহার। তো আমি এখন হচ্ছে বিহারের মতিহারি যে জায়গাটা আছে সেই মতিহারিতে আছি। কালকে এখানে 8টার সময় ঢুকে, 8টা থেকে 8:30 ওই সময় ঢুকে আমরা হোটেল খুঁজে নিয়েছি। মতিহারি যে মেন রোড, সেই মেন রোডের ওপরেই একটা হোটেল পেয়ে গেছি। 1500 টাকা নিয়েছে আমাদের হোটেলটা, এসি হোটেল, মানে রুমটা আমাদের এসি ছিল। আমরা মোটামুটি 650 কিলোমিটার মতো, 657 কিলোমিটার মতো বাইক চালিয়ে প্যান্ডেল থেকে চলে এসেছি হচ্ছে এই মতিহারিতে। এবং মতিহারিতেই আমাদের ফার্স্ট দিনের যে ট্রিপটা বা রাইডটা শেষ হয়ে গেল। আগামীকাল আবার শুরু হচ্ছে। আগামীকাল মানে হচ্ছে আমার সেকেন্ড এপিসোড শুরু হবে নতুন একটা ভিডিও নিয়ে, যেটা মতিহারি থেকে আমরা শুরু করব, দিয়ে সামনের দিকে আবার এগিয়ে যাব। সেটা আবার নতুন ভিডিওতেই থাকবে বা সেকেন্ড পার্টে থাকবে। আশা করব আপনারা সেকেন্ড পার্টটা দেখবেন এবং এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।